হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমি আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কি, সেটা হচ্ছে সংবিধানের পার্ট। ঠিক আছে, তোমরা সবাই জানো সংবিধানে 22টা পার্ট আছে, যদিও 22টা পার্ট পূর্বে ছিল, বর্তমানে কিন্তু 25টা পার্ট আছে। সেটা নিয়ে আমি সর্বশেষে আলোচনা করব, তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো পার্ট নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথম কথা আমি বলে দিই যে পার্টের প্রথম দিকটায় দেখবে তোমাদের সবার মুখস্থই থাকে। এই পার্টের হচ্ছে 1 2 3 4 5 এগুলো সব মুখস্থই থাকে। প্রবলেম হয় শেষের দিকে। তো আমি কি করব, শেষে আমি ট্রিকের অ্যাপ্লাই করব। বেশ কিছু ট্রিকের মাধ্যমে আমি পুরো মুখস্থ করিয়ে দেবো। ঠিক আছে, এই গ্যারান্টি আমার। ঠিক আছে, আজকে তোমরা একবার এই ক্লাসটা দেখবে এবং পরবর্তীতে আরেকবার দেখবে। আশা করি দুবার দেখার পরে তোমাদের পুরো কিন্তু ট্রিকের মাধ্যমে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এইবারে ক্লাস শুরু করার আগে আমি তোমাদের পার্ট জিনিসটা কি একটুখানি ধরো বলছি, যে অনেকের কাছে ধারণা হচ্ছে পার্ট ব্যাপারটা কি, মানে এই ধারণাটা অনেকের কাছে ক্লিয়ার নেই। তোমরা বই খোলো অনেক সময়, ঠিক আছে, অনেক সময় কি তোমাদের বই খুলতেই হয়। তো তোমরা বই খুললে কি হচ্ছে দেখবে চ্যাপ্টারের নাম লেখা থাকে, মনে আছে? চ্যাপ্টারের নাম, এটা 1 নম্বর চ্যাপ্টার, এটা 2 নাম্বার চ্যাপ্টার, এটা 3 নাম্বার চ্যাপ্টার, এইভাবে চ্যাপ্টারের নাম লেখা থাকে। 1 নম্বর চ্যাপ্টারে দেখবে 1 থেকে 4 পর্যন্ত পেজ। ঠিক আছে, 1 নম্বর পেজ থেকে 4 নম্বর পেজ। 2 নাম্বার চ্যাপ্টারে দেখবে হয়তো 5 থেকে 11 নাম্বার পর্যন্ত হচ্ছে পেজ। 3 নম্বরে হয়তো দেখলে 12 থেকে 35 নাম্বার পেজ। ঠিক আছে, ঠিক তেমনি আমাদের সংবিধানেও এই যে চ্যাপ্টারগুলো, সেগুলোকে কি, সেগুলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এইভাবে আস্তে আস্তে এগিয়েছে। এবং এই যে পেজগুলোর কথা বলেছি, এখানে কি হচ্ছে, এখানে আর্টিকেল বা ধারাগুলো ওখানে ওই রকম ভাবে রেখেছে যে 1 নম্বর পার্টে 1 থেকে 4 পর্যন্ত আর্টিকেল থাকবে, 2 নাম্বার পার্টে 5 থেকে 11 পর্যন্ত আর্টিকেল থাকবে, আমি সেইভাবেই লিখেছিলাম ওখানে। 3 নম্বর পার্টে 12 থেকে 35 পর্যন্ত আর্টিকেল থাকবে। ঠিক যেমন পেজ নাম্বার থাকে তেমনি এখানেও এই ব্যাপারটা। এটা ক্লিয়ার হলো। আর একটা জিনিস বলে রাখি, তোমরা বইয়েতে দেখবে এই পার্টগুলো রোমানে লেখা থাকে। এটা 1 এ লেখা থাকে, এরকম 2 লেখা থাকে, 3, পুরোটাই রোমানে লেখা থাকে। আমি জোর করে এইতে এনেছি, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এইভাবে আনলে মুখস্থ করার সুবিধা। ঠিক আছে, আমি জোর করে এই 1 2 3 4 এইরকম ভাবে জিনিসটা এনেছি। তার কারণ কি, এইভাবে তোমার একবার মুখস্থ হয়ে গেলে তখন তুমি রোমান করো বা ইতালিয়ান করো, করো না, কে কি বলছে বুঝতে পারলে? একবার শুধু মুখস্থ হওয়াটা দরকার, তার জন্য এইটাই অনেক বেশি সুবিধা দেবে। আমি তোমাদের সুবিধার জন্যই এনেছি। ঠিক আছে, তো যাই হোক, শুরু করা যাক। প্রথমে কি বলছে, প্রথমে হচ্ছে 1 নম্বর পার্ট। দেখো 1 নম্বর পার্টে যেটা আছে সেটা খুব ইন্টারেস্টিং। প্রথমে দেখবে ইউনিয়নের কথা বলা আছে। ইউনিয়ন মানে তোমরা আপাতত এটাকে দেশ হিসাবে ট্রিট করো, মানে দেশ ধরে নাও। ইউনিয়ন মানে দেশ, মানে সংবিধানের প্রথমেই কিসের কথা বলবে? দেশের কথা বলবে। মানে 1 নম্বরে কি আসছে? দেশ। মানে প্রথমেই আমি দেশের কথা বলবো, 1 নম্বর কথা। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে সেই দেশ কথা বলে তারপর দেশের নাগরিক থাকবে, তাই না? একটা দেশ নিয়ে তুমি একটা দেশ গঠন করলে প্রথমেই 1 নম্বরে, তাহলে সেই দেশটা কার জন্য? নাগরিকদের জন্য। তাহলে 2 নম্বরে নাগরিকরা চলে আসবে। আর নাগরিক এরা তো আর, মানে নাগরিক মানে কি, আমরা তো আর কুকুর ছাগল না, নাগরিক। তাই জন্য আমাদের কিছু অধিকার লাগবে, তাই না? সেইগুলোকে আমরা কি বলছি? মৌলিক অধিকার। তারপরে চলে আসবে। তারপরে কি হচ্ছে, এই যে পুরো দেশটায় আমরা রইলাম, তাই না? দেশটাতে তাহলে কিছু নিয়ম কানুন লাগবে, দেশটা পরিচালনা করার জন্য কিছু নীতি নির্দেশ এগুলো পালন করতে হবে। তাহলে 4-এ চলে এলো এই রাষ্ট্র পরিচালনার নিয়মমূলক নীতি। রাষ্ট্র মানেও কিন্তু এখানে আপাতত দেশ, মনে রাখো। ঠিক আছে, আমি যখন সংবিধান পুরো পড়াবো আস্তে আস্তে, তখন তুমি রাষ্ট্র মানে বুঝতে পারবে। রাষ্ট্র মানে কিন্তু রাজ্য না এখানে। রাষ্ট্র মানে তুমি দেশ ধরে রাখতে পারো বা রাজ্য ধরে রাখতে পারো, যা ইচ্ছা সেটা পরে। আপাতত তুমি দেশ ধরেই এগো। আর 4-এর এতে কি? 4-এর এতে হচ্ছে আমাদের কিছু কর্তব্য থাকবে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? প্রথমেই 1 নম্বরে হচ্ছে আমাদের দেশের কথা, তাহলে সেখানে কি বলছে? ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। 2 নম্বরে কি হচ্ছে? নাগরিকত্বের কথা, নাগরিকদের কথা, সেখান থেকে সিটিজেনশিপ। 3 নম্বরে কি বলছে? মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট। 4-এ কি বলছে? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যেটাকে ডিপিএসপি বলে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আর 4-এর এতে হচ্ছে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস। ঠিক আছে, এইবার দেখো এই যে এ, এইটা কি করে এলো? ঠিক আছে, এই যে 4-এর এ, 4 হলো, আবার 4-এর এ এলো কেন? যখনই কোনো আমি নাম্বার বলবো, ধরো এই 4, ঠিক আছে, 4 নম্বর পার্ট, ঠিক আছে, এই যখনই এ আসবে ভাববে ওটা আগে ছিল না, পরে ঢোকানো হয়েছে সংবিধান সংশোধন করে। বোঝা গেল? ধরো এইরকম আছে 243, 243-এর ধরো এরকম আছে ও, বড় হাতের ও, মানে ভাববে ওটা আগে ছিল না, পরে ঢুকানো হয়েছে। ধরো দেখবে 263, তার পাশে এরকম এ আসছে, মানে ভাববে আগে ছিল না, পরে ঢুকানো হয়েছে। তাহলে এইটা কি হচ্ছে? এইটা হচ্ছে পরে ঢুকানো হয়েছে। তাহলে কি কি বললাম? 1 নম্বর পার্টে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, 2 নাম্বার পার্টে সিটিজেনশিপ বা নাগরিকত্ব, 3 নাম্বার পার্টে ফান্ডামেন্টাল রাইট, 4 নম্বর পার্টে ডিপিএসপি, আর 4-এর এতে কি হচ্ছে? মৌলিক কর্তব্য। এইবারে এরা কত থেকে কত নাম্বার ধারায় আছে খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর পার্ট ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি,
1 থেকে 4 নম্বর ধারায় আছে। 2 নাম্বার পার্ট নাগরিকত্ব বা সিটিজেনশিপ, এটা 5 থেকে 11 নম্বর ধারায় আছে। 3 নম্বর পার্ট মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট, এটা 12 থেকে 35 ধারায় আছে, স্টার মারবে। তারপরে 4 নম্বর পার্ট ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটাকে বাংলায় বলে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, সেটা 36 থেকে 51। এবং এই 4-এর এ, এটা পরবর্তীকালে সংবিধানে ঢোকানো হয়েছে, যেটাকে আমরা মৌলিক কর্তব্য বলছি বা ফান্ডামেন্টাল ডিউটি বলছি, এটা 51-র এতে আছে। বোঝা গেল? তাহলে এই কটা আমরা মোটামুটি কমপ্লিট করলাম। নেক্সট চলো, নেক্সট আমরা 5 থেকে 10 পর্যন্ত মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, 5-এতে কি আছে? 5-এতে দেখো সেই ইউনিয়ন আছে। ইউনিয়ন মানে কি বলেছিলাম আমি? ইউনিয়ন মানে আমি বলেছিলাম দেশ। ঠিক আছে, এবার দেখো 5-এতে দেশ তো হয়ে গেল, তাহলে 6 নম্বর পার্টে একটু ছোট জায়গা চলে এসো, তাহলে আমাদের রাজ্যে চলে এসো, স্টেট। এটা দেশ হয়ে গেল, তাহলে একটু ছোট জায়গা চলে এসো, তাহলে রাজ্য চলে এসো। সাথেও রাজ্যের কথা বলা আছে, সাথেও রাজ্যের কথা বলেছে, তাহলে 5 হয়ে গেল দেশ, তাই না? দেশ তো আমাদের একটা, তাই না? একটা বড় ব্যাপার। রাজ্য কি? রাজ্য দেখো এখানে হচ্ছে তোমার 6 এবং 7-এ আমি রাজ্যর কথা বলছি। ঠিক আছে, এবার 8-এ কি? 8-এ আরেকটু ছোট জায়গা চলে আসো, মানে কেন্দ্র শাসিত অঞ্চলে চলে আসো, আরেকটু ছোট জায়গা। 9-এ আরো একটু ছোট জায়গা চলে এসো, মানে পঞ্চায়েত। দেখবে পঞ্চায়েত এলাকাগুলো ছোট ছোট হয়। 10-এতে আরো ছোট জায়গা চলে এসো, যে এসসি এরিয়া, এসটি এরিয়া, একটা পঞ্চায়েতের ভেতরেই থাকে এসসি এরিয়া, দেখবে এসসি মানে শিডিউল কাস্ট এরিয়া, শিডিউল ট্রাইব এরিয়া। আমি কি বোঝালাম বুঝতে পারলে? এইভাবে জিনিসটা মনে রাখবে, খুব সুবিধা হবে। ধরো 5 মানে ইউনিয়ন, মানে একটা দেশ, অনেক বড় ব্যাপার। ঠিক আছে, 6-এতে একটু ছোট জায়গা চলে এসো, কোথায় চলে এলে তুমি? রাজ্যে চলে এলে। ঠিক আছে, 7-এতেও রাজ্য আছে। ঠিক আছে, 8-এতে আরেকটু ছোট জায়গা চলে এলো, কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, 9-এতে আরেকটু ছোট হলো পঞ্চায়েত এরিয়া। 10-এতে আরো ছোট এসসি এসটি এরিয়া। এলাকা আস্তে আস্তে ছোট হয়ে গেল, তাই না? এইবারে এখান থেকে আমাদের মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে? যে 5 নম্বর পার্টে কি আছে? 5 নম্বর পার্টে আছে কেন্দ্র সরকার, বা যেটাকে তোমরা ইউনিয়ন বলছো। ঠিক আছে, দা ইউনিয়ন। এটা কি? এটা হচ্ছে 52 নম্বর আর্টিকেল থেকে 151 নম্বর আর্টিকেল অব্দি, অর্থাৎ 100টা আর্টিকেল এখানে আছে, 100টা ধারা, 100টা আর্টিকেল এখানে আছে, 52 থেকে 151 পর্যন্ত। আচ্ছা, পার্ট 6, ঠিক আছে, পার্ট 6 মানে কি? রাজ্য। ঠিক আছে, রাজ্য সরকারের কথা বলে হচ্ছে পার্ট 6। এবারে কি বলছে? এবারে যারা তৃণমূল সমর্থক, তারা এই কিছুদিন পরই হচ্ছে আমাদের ভোট, ঠিক আছে, রাজ্য সরকার নির্বাচন হবে। তৃণমূল সমর্থকরা বলছে কি? বলছে দিদি আবার ভোট 6 মারবে, তাই না? দিদি কি হচ্ছে? দিদি আবার 6 মারবে, 6 নম্বর পার্টে রাজ্য সরকার। ঠিক আছে, এইবারে এইটা শুনে একটা বিজেপি সমর্থক বলছে ধর তোর 152-র বেশি পাবে না। আমি মনে করি দিই, পশ্চিমবঙ্গে 294টা আসন আছে টোটাল। তোমরা এটা সবাই অল্প বিস্তর এখন খবর পাচ্ছ, এই যে এমএলএ যে লড়বে না, 294 জন মোটামুটি লড়বে। তো যাই হোক, অনেকে বলছে কি, যারা বিজেপি সমর্থক তারা বলছে 152-র বেশি দিদি পাবেই না। ঠিক আছে, আর উল্টো দিকে যারা তৃণমূল সমর্থক বলছে ধর 237 হবে, 237। মানে বিজেপি সমর্থকরা বলছে 152, আর মানে তৃণমূল সমর্থকরা বলছে 237টা পাবে দিদি। ঠিক আছে, আসল কি পাবে সেটা অন্য কথা। তো যাই হোক, তাহলে মনে রাখবে 152 থেকে 237 পর্যন্ত রাজ্য সরকার। ঠিক আছে, কন্ট্রোভার্সিয়াল কিছু জিনিস বললে দেখবে মাথাতেও থাকে। ঠিক আছে, এই নাম্বারটা মনে রাখা এমন কোনো বড় কথা নয়, কিন্তু তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা নিজেরাই বলো তো, যারা আগে পড়েছো এই নাম্বারটা কজন আর মনে ছিল? কিন্তু এই যে কথাটা শুনলে দেখবে এবার মনে থাকবে। ঠিক আছে, যাই হোক, এবার পার্ট 7 নম্বর জার্সি কার? 7 নম্বর জার্সি হচ্ছে থালাপড়া রিজন। ঠিক আছে, ধোনি এখন আর খেলে না, তেমনি এইটাও বাতিল হয়ে গেছে। এখানেও রাজ্যর কথা বলেছে, এখানে খ শ্রেণীর রাজ্য একটা আছে, আমি পরে পড়াবো, এ বি সি ডি, অ্যাকচুয়ালি বেসিক্যালি বি রাজ্য, সেটা আমি সেসব বাদ দাও। তো যাই হোক, এই যে মানে ধোনিও এখন খেলে না, আর এই পার্টটাও এখন বাতিল হয়ে গেছে। ঠিক আছে, এখানেও কিসের কথা বলেছে? রাজ্যের কথা বলেছে। আচ্ছা, রাজ্যের কথা এলো যে গেলে, তোমাদের আমি আরেকটা জিনিস বলি, আরেকটা ট্রিক দিয়ে মনে রাখার চেষ্টা করাই। দেখো, আমাদের দেশে প্রথম বিধানসভা ভোট হয়েছিল আমাদের রাজ্যে কত সালে জানো? 1952 সালে। 1952 সালে প্রথম বিধানসভা ভোট হয়েছিল আমাদের রাজ্যে। ভালো কথা। তখন, এখন যেমন 294টা আসন, তখন কটা আসন ছিল জানো? 238টা আসনই ছিল। আমি তাই জন্য এই আসনটা নিয়েও খেলছি। এখন আর সেইটা নেই। এখন যেমন 294টা এমএলএ হবে, তখন 238টা এমএলএই ছিল প্রথমবার, যখন আমাদের রাজ্যে প্রথমবার যখন বিধানসভা ভোট হয় 1952 সালে। ঠিক আছে, এই থিওরিটাও একটু মাথায় রেখো।
তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি গল্প। এবার কি আমি গল্প বলে বলেই জিনিসটাকে একদম মানে সেই মানে যেন তোমার শুনতেও ভালো লাগে থিওরিগুলো একটু আধরা জিনিস, ঠিক আছে, আর যেন তুমি মনেও রাখতে পারো, আমি সেই জায়গাতেই নিয়ে যেতে চাইছি জিনিসটা। আচ্ছা, আটে কি আছে? আটে হচ্ছে কেন্দ্র শাসিত অঞ্চল, ঠিক আছে। আটে কি? আটে হচ্ছে কেন্দ্র শাসিত অঞ্চল, মানে রাজ্যের থেকে একটু ছোট হয়ে গেল ব্যাপারটা, তাই না? রাজ্য সরকারের থেকে আরে একটু ছোট হয়ে গেল কেন্দ্র শাসিত অঞ্চল। কেন্দ্র শাসিত অঞ্চলে কিন্তু ভোট হয় না, ঠিক আছে, একমাত্র দিল্লিতে হয় আর পন্ডিচেরিতে হয়, কিন্তু বাকি কেন্দ্রশাসিত অঞ্চলগুলো খুব একটা মানে এখন লাদাখ ফাদাখ আছে ওগুলো বাদ দাও, মোটামুটি ধরে নাও কেন্দ্রশাসিত অঞ্চলে কেন্দ্রের শাসন থাকে, তাই না? রাষ্ট্রপতি কিন্তু ওগুলো মানে পরিচালনা করে, ওই জন্যই তোর নাম কেন্দ্র শাসিত, ঠিক আছে, কেন্দ্রের শাসন, কেন্দ্র শাসিত অঞ্চল, বোঝা গেল? আর যদি তাও ভুলে যাও তাহলে মনে রাখবে কি এই আটটাকে দেখতে কিসের মতো? চশমার মতো না? আটটাকে শুইয়ে দাও দেখবে চশমার মতো, মানে কেন্দ্রের হচ্ছে তোমার বেশি নজর আছে ওর উপরে, ঠিক আছে, কেন্দ্র শাসন চলে ওখানে। তো যাই হোক, এখানে আর্টিকেল মনে রাখবে 239 থেকে 242, ঠিক আছে, এইটা একটু নিজের মানে এতে মনে রাখবে, দক্ষতায় মনে রাখবে, কারণ এই আর্টিকেলের জন্য আর ওইভাবে ট্রিকার আমি বানাতে পারিনি। আর পার্ট 9 আর পার্ট 10 খুব ইজি, একটা আর্টিকেল নিয়ে কাজ করেছে। দেখো, পার্ট 9 243 আর্টিকেল নিয়ে কাজ করেছে, আর পার্ট 10 244 আর্টিকেল নিয়ে কাজ করেছে। এটা খুব ইজি। তাহলে কি বললাম, পার্ট 9 আর পার্ট 10 একটা একটা আর্টিকেল নিয়ে খেলা করেছে, ঠিক আছে। এইবার দেখো, পার্ট 9 কি আছে? পঞ্চায়েত। এটাই আগে ছিল, শুধুমাত্র 9-তে এই আর্টিকেলটাই ছিল পঞ্চায়েত, এবং 243 নাম্বার, সরি, এই পার্টটা ছিল পঞ্চায়েত এবং আর্টিকেল ছিল 243, কিন্তু এই 243 নাম্বার আর্টিকেলটা না রাবারের মতো টেনে টেনে বাড়িয়েছে, সব থেকে বাড়িয়েছে হচ্ছে এই আর্টিকেলটাকে। কি করে? দেখো, 243 থেকে 243-এর ও মানে এ বি সি ডি এই করতে করতে ও অব্দি চলে গেছে, এটা কেউ জিরো ভেবো না, আবার ও অব্দি চলে গেছে। ও ফর অরিজিন, এইটাও মনে রাখতে পারো, ও ফর অরিজিন। অরিজিন মানে কি? অরিজিন মানে হচ্ছে যেখানে মূল, মূল, অরিজিন মানে মূল। আর আমাদের দেশের মূলটা কোথায়? দেখবে পঞ্চায়েত এরিয়া, মানে গ্রামগঞ্জে। আমাদের দেশের যে ভিত্তি, যে মূল এলাকা, সেটা কিন্তু গ্রামগঞ্জই ম্যাক্সিমামটা। সুতরাং সেখান থেকে মনে রাখবে পঞ্চায়েত, ঠিক আছে, 243 থেকে 243-এর অরিজিন পর্যন্ত, এইভাবে মনে রাখবে, ও পর্যন্ত হয়ে যাবে মুখস্থ, ঠিক আছে। এইবার চলো হচ্ছে কি, তাহলে এবার কি হচ্ছে 9-এর এ। আমি কি বলেছিলাম, এই রকম যখন এ আসবে বা বি আসবে, মানে এটা আগে ছিল না, পরে ঢুকানো হয়েছে। কি হয়েছে, যে শহরতলি যে সমস্ত এরিয়া এরিয়া আছে সেখানে কি হচ্ছে, সেখানে এই পৌরসভা ঢোকানো হলো, ঠিক আছে, মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, এটা 9-এর এ পরে ঢুকলো, ঠিক আছে। পৌরসভা, পি ফর পৌরসভা, এখানেও 243-এর পি থেকেই শুরু হবে, 243 আর্টিকেলই থাকবে। আমি আগেই বলে দিয়েছি 9 মানে হচ্ছে 243 আর্টিকেল, এর বাইরে বেরোবে না। কিন্তু যাই হোক, এখানে কি হচ্ছে, পি ফর পৌরসভা, পি ফর হচ্ছে পি দিয়েই শুরু, 243-এর পি, ঠিক আছে। আর এখন দেখবে একটা নতুন কালচার এসছে, তার নাম কি? সেই কালচারটার নাম হচ্ছে জেনজি, তাই না? কি বলা হয় তাদেরকে? সেই কালচারটাকে বলা হয় জেনজি, ঠিক আছে। বানানটা কি? বানানটা হচ্ছে এরকম, জেনজি। এই জেনজি কালচার একদম প্রত্যন্ত গ্রামে তুমি দেখতে পাবে না, এই সমস্ত পৌরসভা এলাকাতেই একটু আধা দেখতে পাবে, বুঝতে পারবে? সেখান থেকে জেডজি মনে রাখবে। এখনকার ওই যারা ছেলে মেয়ে আর কি, তাদেরকে অনেকে জেনজি বলে না, জেনজি কালচার। তো এই জেনজি ব্যাপারটা, এটা কিন্তু গ্রামে তুমি দেখতে পাবে না, পৌরসভাতেই দেখতে পাবে। সুতরাং এখান থেকে মনে রাখবে 243 নাম্বার আর্টিকেল তো অবশ্যই হবে। তাহলে পি ফর পৌরসভা থেকে কত দূর যাচ্ছে? 243-এর জেনজি পর্যন্ত হয়ে গেল। পরে আর একটা জিনিস ঢুকছে, তারা কি 9-এর বিতে ঢুকছে সমবায় সমিতি, ঠিক আছে, কোঅপারেটিভ সোসাইটি। এটা কি হচ্ছে, জেনজি হয়ে গেল, জেনজির পর থেকে জেনএইচ থেকে তাহলে শুরু হবে 243-এর, ঠিক আছে। আর এই যারা সমবায় সমিতিতে কাজবাজ করে না, মানে যারা সমবায় সমিতির বড় বড় মাথা হয়, প্রচুর ধনী মানুষ হয়, সব দেখবে জিটি নিয়ে ঘোরে, ওখান থেকে 243-এর এই জেডটি বা জিটি এইভাবে মনে রেখে দেবে। আমার কাজ মনে রেখে দেওয়া, ঠিক আছে, মনে রাখানো আর কি। এগুলো কিন্তু আচ্ছা আচ্ছা যারা দেখবে মানে বিজ্ঞ বিজ্ঞ মানুষ, তারাও কিন্তু মনে রাখতে পারে না। ওই বলবে হ্যাঁ হ্যাঁ ওই একটু এর মধ্যে আছে ওর মধ্যে আছে, একটু দেখে বলতে হবে। আমি চাই এই একবার তুমি দেখে নাও, এমন ভাবে যেন তোমার মাথায় ঢোকে, তুমি যেন না ভুলো, বুঝতে পারলে? নেক্সট কি? নেক্সট হচ্ছে 10 নম্বর পার্ট, আরো ছোট এলাকা, সেটা গিয়ে কি হচ্ছে, এসসি এসটি এরিয়া, ঠিক আছে। 10 নম্বর পার্টে কি হচ্ছে, এসসি এসটি এরিয়া, 244 নাম্বার আর্টিকেল এবং 244-এর এ। এ ফর কি? এ ফর একটা রাজ্য আছে, মনে রাখবে, এ ফর হচ্ছে আসাম, ঠিক আছে। 244 আর 244-এর এ, এ ফর আসাম। আসাম আমি কেন লিখলাম? আসামের কিছু পার্টিকুলার উপজাতির জন্য, ঠিক আছে, মানে পার্টিকুলার কিছু এসটি মানে মানে মানুষদের জন্য আর কি, এসটি জাতির জন্য কিছু রুলস করা হয়েছিল, তাই জন্যই এখানে এটা পরে আনা হয়েছিল, নাহলে 244-ই ছিল শুধু, বোঝা গেল? তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি 10 পর্যন্ত আমাদের হয়ে গেল, ঠিক আছে। আমি আরেকবার রিভিশন দিচ্ছি, তাহলে কি হলো? 5-এতে কি হবে? 5-এ হচ্ছে ইউনিয়ন, মানে দেশ, একটা বড় এলাকা। 6-এতে ছোট হয়ে গেল রাজ্য, 7-এও ওই মোটামুটি রাজ্য ধরেই এগো।
8-এ কি হচ্ছে আরেকটু ছোট হয়ে গেল কেন্দ্রশাসিত অঞ্চল, 9-তে হলো আরেকটু ছোট পঞ্চায়েত, 10-এ আরেকটু ছোট এসসি এসটি এরিয়া। ব্যাস। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে 11। ঠিক আছে, নেক্সট কি, নেক্সট হচ্ছে 11 নম্বর পার্ট। আচ্ছা, 11 নম্বর পার্ট পড়ার আগে দেখো, 1 আর 1 কোনো রিলেশনশিপ যদি শুরু হয় একজন মানুষে হবে? কোনো রিলেশনশিপ শুরু হলে একজন মানুষ হবে? একটা মানুষ আর একটা মানুষ লাগবে, তাহলেই তো রিলেশনশিপ শুরু হবে। তাহলে 11 নম্বর পার্টে আমি কি নিয়ে আলোচনা করব? রিলেশন। কার কার মধ্যে? ইউনিয়ন মানে দেশ আর স্টেট মানে রাজ্য, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক আমি 11 নম্বর পার্টে আলোচনা করব। এবার এই 11 নম্বর পার্টটা কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে বিলং করে? এই 11 নম্বর পার্টটা বিলং করে 245 থেকে 263 নম্বর আর্টিকেলের মধ্যে বা ধারার মধ্যে। ঠিক আছে, এইবার এই 245 নম্বর আর্টিকেল এবং 243 নম্বর আর্টিকেল, এই দুটো আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল। যদি আমরা এই দুটো আর্টিকেল মুখস্থ করে নিতে পারি যে এই দুটো আর্টিকেল কি বলছে, তাহলে আমরা বুঝে যাবো যে এটা 11 নম্বর পার্টের শুরু এবং শেষটা কি। ঠিক আছে, তাহলে 245 নম্বর আর্টিকেলে অ্যাকচুয়ালি কি বলে? বলে হচ্ছে আইন প্রণয়নের এলাকা। কি বলছে? আইন প্রণয়নের এলাকা। মানে কি? মানে দিল্লিতে যে আমাদের সংসদ আছে বা পার্লামেন্ট আছে, আর আমাদের এখানে যেটা রাজ্য বিধানসভা আছে বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তারা কোন কোন তাদের যে এলাকা, তারা কোন কোন এতে আর কি নিজেদের আইন প্রণয়ন করতে পারে, কোন কোন এলাকা মানে তাদের নির্দিষ্ট এলাকা যেখানে তারা আইন প্রণয়ন করতে পারে। বুঝতে পারলে? মানে কোন কোন এরিয়ায়, ঠিক আছে, যেটাকে বাংলায় এখতিয়ারভুক্ত বলে অনেক সময়। তো যাই হোক, তারা কোন কোন এলাকায় আইন প্রণয়ন বা আইন করতে পারে সেইটা নিয়েই বলা আছে। ঠিক আছে, তাহলে এখানে তোমরা একটা মানে সম্পর্কের কথা বুঝতে পারছো যে দিল্লি থেকে আইন করবে মানে কেন্দ্র, আর রাজ্য আইন করবে মানে কি রাজ্যের আইন। তাহলে ওদের নির্দিষ্ট এলাকা কোনটা, এই সম্পর্কের কথাই তো বলা হচ্ছে। এটাই প্রথম আর্টিকেলেই বলা আছে 245 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, আচ্ছা 245 থেকে 263 আমি বারবার বলছি। এই 263-র আগের যে আর্টিকেলটা সেটা কি? সেটা হচ্ছে 262 নম্বর আর্টিকেল। এটা সব থেকে গুরুত্বপূর্ণ এই আর্টিকেলগুলোর মধ্যে। এটা বারবার পরীক্ষা এসে তোমরা দেখবে যে যখন তোমরা একটা নদী আছে কাবেরী নদী, সেই কাবেরী নদীটা কোন কোন দুটো রাজ্যের উপর দিয়ে যায়, জাস্ট গল্প শোনো যে কাবেরী নদীটা হচ্ছে কর্ণাটক আর তামিলনাড়ু দুটো রাজ্যের উপর দিয়ে যায়। ঠিক আছে, কর্ণাটক কি করে বাঁধ দিয়ে দেয়, তামিলনাড়ুতে জল যায় না। এবার এই নিয়ে কি হচ্ছে, সুপ্রিম কোর্টে মামলা হয়। ঠিক আছে, ওই জন্য কি হয়, এই 262 নম্বর আর্টিকেলটা নিয়েই কিন্তু মামলাটা হয়। এই 262 নম্বর আর্টিকেলেই এই কথাটা বলা আছে, এই যে নদীর ডিসপুট, কেন্দ্র বা রাজ্যের সমস্যা বা রাজ্য বা রাজ্যের সমস্যা, ঠিক আছে, এই রাজ্যে ধরো আমাদের পশ্চিমবঙ্গ আর বিহারের সমস্যা আছে, কে মেটাবে? তখন ওই সুপ্রিম কোর্টে যেতে হয়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 262 নম্বর আর্টিকেল। এটা খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি নিয়ে? ধরো ইন্টারস্টেট ডিসপুট, মানে দুটো রাজ্যের মধ্যে বা দুই থেকে বেশি রাজ্যের মধ্যে ঝামেলা। ঠিক আছে, এইবার ধরো এই ডিসপুট তো হচ্ছে, ডিসপুট হওয়ার পরে কি হচ্ছে, ডিসপুট হওয়ার পরে তুমি যাচ্ছ হচ্ছে মানে সুপ্রিম কোর্টে। এবার সুপ্রিম কোর্ট জিনিসটা তো মানে দেখতে হবে কি, তাহলে কি করবে, সুপ্রিম কোর্ট কটা বিশেষ মানুষকে নিয়ে নেবে। ঠিক আছে, সুপ্রিম কোর্ট বিশেষ মানুষকে নিয়ে নেবে, নিয়ে বলবে তোমরা একটা কমিশন গঠন করে নাও। মানে কি হচ্ছে, রাষ্ট্রপতির আদেশে, ঠিক আছে, রাষ্ট্রপতির আদেশে কি হয়ে যাবে, ইন্টার স্টেট কমিশন গঠন হয়ে যাবে। সুপ্রিম কোর্টে গেল 262-তে। ঠিক আছে, মোটামুটি বুঝলো যে হ্যাঁ প্রবলেমটা সিরিয়াস প্রবলেম। 263 নম্বর আর্টিকেলে কি বলে দেবে যে ঠিক আছে, ওই প্রেসিডেন্ট মানে করে দিক, ইন্টারস্টেট একটা কমিশন করে দিক, বিচার পরে মানে ওই কমিশন যা বলবে সেটা নিয়ে সুপ্রিম কোর্ট রায় দেবে। তাহলে বুঝতে পারলে 263-তে এই কমিশন গঠন করেই হলো এই পার্টটা শেষ। মানে 245 থেকে 263। জাস্ট আমি কিভাবে মনে রাখতে চাইছি, প্রথমটা মনে রাখবো এবং শেষটা মনে রাখবো, তাহলে আমার পুরো পার্টটাই মনে থাকবে। বোঝা গেল? নেক্সট আসো 12। 12তে কি? 12তে মানে 12টা বাজে। ঠিক আছে, 12টা বাজা মানে কি, তজনজ হয়ে যাওয়া। আমাদের দেশে সব থেকে বেশি 12টা বেজেছে কোন ডিপার্টমেন্ট জানো? ফিন্যান্স। ঠিক আছে, ইনফ্লেশন, ডলারের দাম পড়ে যাওয়া, এই সমস্ত জিনিস তো হচ্ছেই এখন, শেয়ার মার্কেট ক্র্যাশ। ঠিক আছে, আমাদের দেশে সব থেকে বেশি যদি 12টা বেজে থাকে এখন এই মুহূর্তে, সেটা কি? সেটা হচ্ছে ফিন্যান্স। বাকি বা হচ্ছে অর্থ, তাই না? মানে অর্থনৈতিক ব্যাপারটা। তাহলে মনে রাখবে এই যে পুরো অর্থনৈতিক ব্যাপারটা, যেটাকে তুমি বলতে চাইছো যে অর্থ, সম্পত্তি, চুক্তি, মামলা, ইংরেজিতে বললে ফিন্যান্স, প্রপার্টি, কন্ট্রাক্ট অ্যান্ড সুটস, এই সমস্ত জিনিসগুলোর 12টা বেজে আছে। সুতরাং 12 নাম্বার পার্টে হচ্ছে এই ফিন্যান্সের ব্যাপারটা আছে। এইবারে এই 12 নাম্বার পার্ট কত থেকে কত নাম্বার আর্টিকেল পর্যন্ত? 264 থেকে 300 এ পর্যন্ত আর্টিকেলে আছে। আচ্ছা, তাহলে 264টাকেও আমার একটু ব্যাখ্যা করতে হবে। দেখো,
এটা ব্যাখ্যা করার আগে ঠিক আগেরটা আমি যেমন বলেছিলাম 245 থেকে 263 মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আর্টিকেল যেটা পরীক্ষা আছে 262, ঠিক তেমনি 264 থেকে 300 এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আর্টিকেল তোমরা সবাই জানো, সেটা হচ্ছে 280 পরীক্ষায় বারবার আসে, যেটাকে আমরা কি বলি, ফিনান্স কমিশন বলি, অর্থ কমিশন বলি। ঠিক আছে, এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আর্টিকেল 280, মনে রাখতে হয়। তোমাদের যখন আমি আর্টিকেল পড়াবো গুরুত্বপূর্ণ তখন তো বলবোই, কিন্তু কথা হচ্ছে আমি এটা এখানে কেন বলেছি, তার কারণটা হচ্ছে এই যে এখান থেকে যে শুরু হচ্ছে 264 ফিনান্সের ব্যাপারটা, এই আর্টিকেলটাই কি বলছে, এই আর্টিকেলটাই বলছে হচ্ছে ব্যাখ্যা, বা ইংরেজিতে বললে ইন্টারপ্রিটেশন। কিসের ইন্টারপ্রিটেশন বা কিসের ব্যাখ্যা করে? এই ফিনান্স কমিশনের ব্যাখ্যাই করে, যেটা 280 নম্বর আর্টিকেলে আছে। আমি তাহলে কি বললাম, যে 12 নম্বর পার্ট কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে বিলং করে? 12 নম্বর পার্ট 264 থেকে 300 এইটুকু আর্টিকেলের মধ্যে বিলং করে। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা? সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 280, যেটা ফিনান্স কমিশন। এই ফিনান্স কমিশনের ব্যাখ্যাটাই পুরো লেখা আছে শুরুতেই। তাহলে তোমার 264 নম্বর আর্টিকেল তো এমনি মনে রাখা উচিত। কিছু কিছু আর্টিকেল তোমরা এমনি মনে রাখো, তাহলে তোমার মনে থাকবে যে এখান থেকে শুরু হচ্ছে। আর কি, আর তোমাদের যখন আমি ফান্ডামেন্টাল রাইট পড়িয়েছিলাম সেখানে বলেছিলাম 31 নম্বর আর্টিকেল যেটা সম্পত্তির অধিকার ছিল, ওটার 12টা বাজিয়ে দিয়েছিল, মানে ওই আর্টিকেলটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে কোথায় এনেছে? 12টা বাজিয়ে 12 নম্বর পার্টের শেষেই এনেছে 300 তে। আমি তখনই বলেছিলাম আস্তে আস্তে জিনিসটাকে পুরো ধরতে হবে, বুঝলে? শুধুমাত্র মুখস্থ করলে হবে না, জাস্ট একটু টেকনিকের সঙ্গে এর উপরে ওটা চাপিয়ে ওর উপরে ওটা চাপিয়ে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইবার চলে এসো 13 নম্বর পার্টে কি বলছে? 13 নম্বর পার্ট হচ্ছে 301 থেকে 307 নম্বর আর্টিকেল পর্যন্ত হচ্ছে 13 নম্বর পার্ট, তাই না? কি বললাম? 301 থেকে 307 নম্বর আর্টিকেল পর্যন্ত 13 নম্বর পার্ট। আচ্ছা, এই জিরোটাকে বাদ দিয়ে উল্টো দিক দিয়ে লেখো, দেখবে এটা 13ই লেখা হচ্ছে। তাহলে 13 নম্বর পার্টই হচ্ছে কি 301 থেকে 307 নম্বর আর্টিকেল। যাই হোক, এখানে কিসের কথা বলছে? এখানে বলছে হচ্ছে ট্রেড কমার্স উইদিন ইন্ডিয়া। ঠিক আছে, ভারতের অভ্যন্তরে বাণিজ্য ও ব্যবসা, এই সমস্ত বিষয় কত নম্বর পার্টে বলা আছে? বলা আছে হচ্ছে 13 নম্বর পার্টে। ঠিক আছে, 13 নম্বরকে কি বলা হয়? আনলাকি 13, তাই না? আনলাকি 13। এই মুহূর্তে আমাদের ওই 12 নম্বর অর্থাৎ ফিনান্সের যা অবস্থা, তো তাতে 13 নম্বর পার্টও মানে মানে কি বলবো, হ্যাম্পার হচ্ছে। ঠিক আছে, যারা ব্যবসা বাণিজ্য করে ভারতের মধ্যে তারাও হ্যাম্পার হচ্ছে, তার কারণ 12 আর 13 খুব রিলেটেড। 12 যত চাঙ্গা হবে, তাই না? 12 নম্বর ফিনান্স, ফিনান্স 12টা যদি না বাজে, যদি ভালো হয়, তাহলে 13রও ভালো হবে যারা ব্যবসা করে। ঠিক আছে, কিন্তু সেটাও গন্ডগোল হচ্ছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে 14 নাম্বার পার্ট। ঠিক আছে, 14 নাম্বার পার্ট কি হচ্ছে? বলছে কেন্দ্র ও রাজ্যের অধীনে চাকরির পদ। ঠিক আছে, সার্ভিস আন্ডার ইউনিয়ন অ্যান্ড স্টেট। এইটার মধ্যে বলে দিই, এই যে 308 থেকে 323 এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আর্টিকেল কোনটা? সব থেকে গুরুত্বপূর্ণ আর্টিকেল হচ্ছে 315, পরীক্ষায় বারবার আসে। কেন? এখানে ইউপিএসসির কথা বলা আছে। আচ্ছা, এই 308 থেকে 315, ঠিক আছে, 308 থেকে 315 আগে পর্যন্ত কিন্তু শুধু সার্ভিসের কথা বলা আছে, মানে গভর্নমেন্ট সার্ভিসের কথা বলা হচ্ছে 308 থেকে 314 পর্যন্ত, মানে 15 আগে পর্যন্ত। ঠিক 315 থেকে 323 পর্যন্তই কিন্তু এই যে পিএসসি, সেটা ইউপিএসসি হতে পারে বা স্টেট পিএসসি হতে পারে, তার কথা বলা আছে। সুতরাং এটা এইভাবে একটু মনে রাখবে। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে 14 নাম্বার পার্ট। 14 নাম্বার পার্টে ভালো করে খেয়াল করো, আগেরটা তো 14 নাম্বার পার্ট ছিল, এবার এসছে 14 এ। ঠিক আছে, আগেরটা তো তুমি সরকারি চাকরি মাগরি সবকিছু দিলে। ঠিক আছে, আগেরটা কি করলে? তুমি সরকারি চাকরি দিলে। 308 থেকে 315 আগে পর্যন্ত আমি কি বলেছি? গভর্নমেন্ট সার্ভিস, এবং তারপরে হচ্ছে তোমার পিএসসি। আচ্ছা, গভর্নমেন্ট সার্ভিস সবকটাই গভর্নমেন্ট সার্ভিস তুমি পেলে। পাওয়ার পরে এবার ধরো কারোর বদলি, পদোন্নতি, ট্রান্সফার, এই সমস্ত নিয়ে সব ঝামেলা হচ্ছে সরকারি অফিসারদের। ঝামেলা তো সবসময়ই হয়। এবার যখনই ঝামেলা হয় তারা কি করছে? তারা কোর্টে চলে যাচ্ছে, আমাদের হাইকোর্ট কিংবা হচ্ছে তোমার সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে। এবার গেলে কি হচ্ছে? এগুলো তো সব প্রশাসনিক ডিপার্টমেন্ট। এই তুমি ভালো করে দেখো না, এই যে 315 থেকে 323, এই পিএসসি বলো বা ইউপিএসসি বলো, এরাই তো প্রশাসন। এবার এই যে প্রশাসনিক ব্যাপার স্যাপার গুলো তুমি তো কোর্টে নিয়ে চলে যাচ্ছে, কোর্টের উপরে চাপ তৈরি হচ্ছে। তখন কোর্ট কি বললো? কোর্ট বললো ঠিক আছে, একটা ট্রাইব্যুনাল করে দেওয়া হোক। ট্রাইব্যুনালে এইসব জিনিসের বিচার হবে, তাতে কি হবে? তাতে দ্রুত হয়ে যাবে, দ্রুত হয়ে যাবে, এবং কোর্টের উপরে কি হচ্ছে? চাপটাও কম পড়বে। তাহলে এখানে কি করলো? এখানে ওই 323 যে শেষ হলো, ওই 323 এর সঙ্গে লেজে জুড়ে দিলে হচ্ছে একটা এ এবং একটা হচ্ছে বি। ঠিক আছে, এইবারে আমি এই আর্টিকেল দুটো এখানেই ব্যাখ্যা করে দিচ্ছি, কারণ আমি যখন টোটাল আর্টিকেল পড়াবো তখন এইটা আমি ওখানে আর বলবো না। তো এখানেই আমি বলি তাহলে যে 323 এর এ, এই আর্টিকেলটা বেসিক্যালি কি হচ্ছে? এটা হচ্ছে সিএটি, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। এটা গঠিত হয়েছিল 1985 সালে, ওসব মনে রাখার দরকার নেই। এই ট্রাইব্যুনালটা কেন গঠিত হয়েছিল? বলা হয়েছিল আমি যে যে কারণগুলো বললাম। ঠিক আছে, ধরো এই যে চাকরি বাকরির যে পদোন্নতির সমস্যা,
ঠিক আছে, বা হচ্ছে তোমার হচ্ছে মানে ট্রান্সফারের সমস্যা, এই সমস্ত সমস্যাগুলো মোকাবিলা করার জন্য এটা দিল্লিতে মেনলি এটা আছে। ঠিক আছে, সিএটি কোনো মানে বিভিন্ন রাজ্যে তার হচ্ছে তোমার এও থাকতে পারে, ব্রাঞ্চও থাকতে পারে, অসুবিধা নেই। ঠিক আছে, আর কি, আর 323-এর বিতে কি বলা আছে, 323-এর বিতে বলা আছে বিভিন্ন বিষয়, যেমন ফরেন এক্সচেঞ্জ, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার ল্যান্ড রেভিনিউ, লেবার ডিসপুট, এই বিভিন্ন যে সমস্যা আছে সেই সমস্যায় কেন্দ্র ও রাজ্য চাইলে কিন্তু ট্রাইব্যুনাল গঠন করতে পারে। তার সঙ্গে কিছু প্রসিডিউর আছে, কিছু ফলো করতে হবে, কিন্তু ট্রাইব্যুনাল গঠন করতে পারে। আমাদের পশ্চিমবঙ্গে ট্রাইব্যুনাল আছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, ঠিক আছে, আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে WBSAT কিন্তু আছে। তো যাই হোক, এই মোটামুটি 14 এর গল্প হলো। নেক্সট কি, নেক্সট হচ্ছে 15 নাম্বার পার্ট। ঠিক আছে, নরেন্দ্র মোদী কি হচ্ছে, নরেন্দ্র মোদী কিন্তু 15 বছর পিএম থাকবে, কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু 15 বছরই কিন্তু পিএম থাকবে, তার কারণ সেই 2014 সালে এসছিল। ঠিক আছে, এবং তারপরে কি হচ্ছে, দুটো টার্ম হয়ে গেছে, এবং যে লাস্ট বারের টার্ম অর্থাৎ 2024 সালে যে ভোটটা হয়েছিল সেই ভোটে কিন্তু উনি জিতে হচ্ছে বিজেপি, এবং ওরা কতদিন অবধি থাকবে, 29 অবধি থাকবে। তাহলে নরেন্দ্র মোদী কিন্তু 15 বছর কি বললাম, প্রধানমন্ত্রী থাকবে। এই গল্পটা কেন বললাম, এই গল্পটা আমি এই কারণে বললাম যে নরেন্দ্র মোদী তো আর এমনি এমনি প্রধানমন্ত্রী হয়নি, নির্বাচনে জিতেই সে প্রধানমন্ত্রী হয়েছে। তাহলে নির্বাচন কত নাম্বার, 15 নাম্বার, নরেন্দ্র মোদী 15 বছর প্রধানমন্ত্রী থাকবে। ঠিক আছে, আর কি, লাস্ট বারে ও জিতেছিল 2024 সালে এবং থাকবে কতদিন, 2029 আবার ভোট হবে। তো এখান থেকেই জাস্ট আগে একটা 3 লাগিয়ে নিয়ে তুমি আর্টিকেলটাও মনে রাখতে পারবে নির্বাচন কমিশন নিয়ে। ঠিক আছে, এছাড়াও নির্বাচন কমিশন কত নাম্বার আর্টিকেল, 324, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। নেক্সট কি, নেক্সট হচ্ছে পার্ট 16। পার্ট 16 কি বলছে, বলছে বিশেষ কিছু শ্রেণীর জন্য বিশেষ বিধান। ঠিক আছে, মানে কি, স্পেশাল প্রভিশন ফর সার্টেন ক্লাসেস। ঠিক আছে, প্রভিশন মানে কি, প্রভিশন মানে হচ্ছে বিধান, মানে কিছু নিয়ম, কাদের জন্য, সার্টেন ক্লাসেস। আমি তোমাদের যখন 16 নাম্বার আর্টিকেল পড়িয়েছিলাম, আমি সেখানেও বলেছিলাম যে সরকারি চাকরিতে সবার সমান অধিকার। ঠিক আছে, সবার সমান অধিকার, কিন্তু ওখানে একটা এক্সেপশন ছিল কি, যে স্পেশাল কিছু সার্টেন ক্লাস থাকবে, সেই সার্টেন ক্লাসের মানুষদের আর কি বিশেষ কিছু সুবিধা দেওয়া হবে, যেমন যেগুলোকে পজিটিভ ডিসক্রিমিনেশন বলা হয়। ঠিক আছে, এটা আমি 16 নম্বর আর্টিকেলেও বলেছিলাম। কি কি বলেছিলাম, ধরো যে এজের রিল্যাক্সেশন দেওয়া হয়। ঠিক আছে, এগুলো পজিটিভ ডিসক্রিমিনেশন। ঠিক আছে, ডিসক্রিমিনেশন দু ধরনের, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তো পজিটিভ ডিসক্রিমিনেশনের জন্য দেখবে বহু চাকরিতে যে এরকম দেখা যায় যে 30 বছর পর্যন্ত বহু মানুষ পরীক্ষা দিতে পারে, তারপরে কিন্তু আর দিতে পারে না। কিন্তু এই সার্টেন ক্লাসের মধ্যে যখন বিলং করা যায় তখন কিন্তু দেখবে যে অনেক এজ রিল্যাক্সেশন পাওয়া যায়, এবং এমনও হয় যে বহু পরীক্ষায় 42 বছর পর্যন্ত কিন্তু পরীক্ষা দেওয়া যায়। এগুলো পজিটিভ ডিসক্রিমিনেশন। ঠিক আছে, এগুলো আমাদের সংবিধান ভেবে চিন্তেই করেছে। তো যাই হোক, তো এইটা কি, এইটা হচ্ছে 330 থেকে 342। আমি এইভাবে মনে রাখতে বললাম যে 16 নম্বর আর্টিকেলটাও কিন্তু সেম জিনিসটা ছিল। 16 নম্বর আর্টিকেল ছিল সরকারি চাকরিতে সমান অধিকার, কিন্তু কিছু স্পেশাল ক্লাসের জন্য কিছু স্পেশাল প্রভিশন কিন্তু ছিল। এই পার্টেতেও তাই আছে যে স্পেশাল প্রভিশন ফর সার্টেন ক্লাসেস, এটা কিন্তু 16 নম্বর পার্টেতেও আছে। এবং কিভাবে আর্টিকেলটা মনে রাখবে, সামনের 3টা এমনি মনে রাখতে হবে তোমাকে, তারপরে এইভাবে মনে রাখবে যে ঠিক আছে, যে জেনারেল হলে 30 বছর বয়স, কিন্তু সার্টেন ক্লাসের মধ্যে বিলং করলে 42 বছর বয়স পর্যন্ত কিছু কিছু জায়গায় পরীক্ষা টরীক্ষা দেওয়া যায়। ঠিক আছে, এগুলো কেউ অন্যভাবে নেবে না। প্রথম কথা, আমি অন্যভাবে নেওয়ার মতো কোনো কথাও বলিনি। 1 নম্বর হচ্ছে এটাকে আমি বলেছি পজিটিভ ডিসক্রিমিনেশন। ঠিক আছে, পজিটিভ ডিসক্রিমিনেশন, পজিটিভ ডিসক্রিমিনেশন আমাদের সংবিধানে উল্লেখ করা আছে। আর দ্বিতীয় কথা, আমার কাজ হচ্ছে তোমাকে মুখস্থ করানো। ঠিক আছে, আমার কাজ অন্য কোনো কিছু নয়, কোনোভাবে তোমার মাথায় জিনিসটা ঢুকে যাক, আমি এইটুকুই চাই। নেক্সট কি, নেক্সট হচ্ছে পার্ট 17। ঠিক আছে, 17 কি, দেখো এই দুটো যোগ করে দাও, এই দুটো যোগ করে নিলে হয়ে যায় 8। আমি তোমাদের শিডিউল 8 যখন পড়াই, শিডিউল 8-এ আমি কি বলেছিলাম, শিডিউল 8, ঠিক আছে, 8 এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজে দেখো, 8টা এলিটের মতো শুনতে লাগে না, 8 8 কথাটাকে এলিটের মতো শুনতে লাগে না, এলিট ক্লাস, এলিট ক্লাসের ল্যাঙ্গুয়েজ সবসময় আলাদা হয়, সেখান থেকে আমি ল্যাঙ্গুয়েজ মনে রাখতে বলেছিলাম। তাহলে 17 মানেও দুটো যোগ করে নেবে, 8 হয়ে যাবে। 8 নম্বর শিডিউলেও আছে, আর এখানে হচ্ছে এলিট মানে হচ্ছে ভাষার ব্যাপার। তাহলে সরকারি ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা কত, এটা হচ্ছে 343 থেকে 351 নম্বর আর্টিকেল। এটা পুরো মুখস্থ করে নেবে, এর জন্য আমি আলাদা করে কোনো কিছু করিনি। নেক্সট 18 নম্বর পার্ট। ঠিক আছে, 18 বছর বয়স কি দুঃসহ, সুকান্ত লিখেছিল, তাই না? 18 বছর বয়সটা খুব একটা ইমার্জেন্সি বয়স, মানুষের জীবনে এটা খুব জরুরি বয়স, তাই না? ওই সময় অনেক কিছু হয়। ঠিক আছে, মানুষের কেরিয়ারেরও একটা মানে সঠিক ডিসিশন নেওয়ার টাইম থাকে ওই বছর, ওই বয়সটা। ঠিক আছে, আবার কি ওই বয়সটায় মানুষ হচ্ছে মানে কোন দিকে যাবে, কোন রাস্তা চুজ করবে, ওই বছরই আবার মানে ওই সময়টাই দেখবে মানুষ আবার অনেক নিজের কেরিয়ারের খুব ক্ষতি করে ফেলে, মানে ওটা খুব ইমার্জেন্সি পিরিয়ড। সেখান থেকে মনে রাখবে 18 নম্বর পার্টে কি আছে, জরুরি অবস্থা বা ইমার্জেন্সি প্রভিশন, সেটা কত, 352 থেকে 360 নম্বর আর্টিকেলে, এটা তোমরা সবাই অল্প বিস্তর জানোই। নেক্সট কি, নেক্সট হচ্ছে 19 নাম্বার পার্ট। এই 19 নাম্বার পার্টে কি আছে, মিসলেনিয়াস। তোমরা নিজেরাও জানো যে আমাদের রাজ্যে একটা মিসলেনিয়াস বলে একটা পরীক্ষাই হয়, তাই না?
সেটা লাস্ট ঠিকঠাক পরীক্ষা হয়েছিল 2019 সালেতেই, ঠিক আছে। লাস্ট যেটা হলো সেটাও হয়েছে, কিন্তু এখনো কমপ্লিট করেনি। তো আমি ওইভাবেই কানেক্ট করতে বলি যে 2019-এর পরীক্ষাটাই লাস্ট হয়েছিল, এবং শুধু তাই নয়, তার যে কাট অফ প্রেডিকশন করা হয়েছিল সেটা হচ্ছে 361 থেকে 367। ইউটিউব চ্যানেলে দেখে রাখবে, ঠিক আছে, আমার ওই জন্যই মনে আছে, ঠিক আছে। তো যাই হোক, অনেকে কিন্তু এরকম কাট অফ প্রেডিকশন করেছিল, মানে একদম হাই এর চাকরিটা পাওয়ার জন্য। তো যাই হোক, এইভাবে মনে রাখবে যে মিসলেনিয়াস 19 নম্বর পার্টে আছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে 20 নম্বর পার্ট। এটা তো সবাই এমনিই মনে রাখে, তার কারণ কি, এখানে সংবিধান সংশোধনের কথা বলা আছে, ঠিক আছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের কথা বলা আছে, 368 নম্বর আর্টিকেল। নেক্সট কি, নেক্সট 21 নম্বর পার্ট, ঠিক আছে। 21 নম্বর পার্টে কি হচ্ছে, 21 নম্বর পার্টে হচ্ছে 21 আইন। এই কথাটা আমি মনে রাখতে বলি, 21 আইন, সুকুমার রায়ের এক বিখ্যাত কবিতা, তার নাম হচ্ছে 21 আইন। 21 আইন মানে কি, ভুলভাল আইন, ঠিক আছে। মানে সরকার ধরো ভুলভাল আইন লাগিয়ে যাচ্ছে, সেগুলোকে আমরা 21 আইন বলতে পারি, ঠিক আছে। এই 21 আইন কি হয়, 21 আইন যতই তুমি ভুলভাল আইন লাগাও, সেই আইনগুলো কিন্তু সবসময় অস্থায়ী হবে, পরিবর্তনশীল হবে, ঠিক আছে। তার জন্য বিশেষ বিধান আসবে, বুঝতে পারলে, এগুলোকে আমরা 21 আইন বলতে পারি। তুমি এখান থেকে মনে রাখবে 21 নম্বর পার্টে কি আছে, টেম্পোরারি, ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশন, যেটা কত থেকে, যেটা হচ্ছে 369 থেকে 392, এই নাম্বার আর্টিকেলের মধ্যে আছে, 369 থেকে 392। তোমরা নিজেরাও খেয়াল করে দেখো যে 370 নাম্বার আর্টিকেলটা কিন্তু এখান থেকেই কিন্তু সরানো হয়েছিল, এর মধ্যেই। তার কারণ কি, তার কারণ ওখানে অস্থায়ী আইন ছিল ওটা। যাই হোক, এই ভুলভাল আইনের সাথে ওটা যেন তুলনা করো না আবার, আমি ওটা মনে রাখার জন্য বললাম, ঠিক আছে। 370 নাম্বার আর্টিকেলটাই হচ্ছে অস্থায়ী আর্টিকেল, এবং এটাও কিন্তু ওই জন্যই উঠে গেছে, তার কারণ আর্টিকেলটাই অস্থায়ী ছিল, অস্থায়ী জায়গাতেই রাখা হয়েছিল। নেক্সট কি, নেক্সট হচ্ছে 22 নাম্বার পার্ট। 22 নাম্বার পার্ট কি, তাহলে ওই 392 তো হয়ে গেল, তাহলে 93 থেকে শুরু হবে, 393 থেকে 395, ঠিক আছে। দেখো মাইনাস করো 2 থাকবে, আর এখানেও দেখো 2 আর 2 আছে, ঠিক আছে। এই 22 নাম্বার পার্ট, এখানে কি হচ্ছে, সবাই শেষে কি বলছে, শিরোনাম। দেখো আমি ধরো তোমাকে কিছু পড়াচ্ছি, তাহলে আমাকে প্রথমেই শিরোনামটা দেওয়া উচিত ছিল, তাই না? কিন্তু আমাদের সংবিধান কি বলছে, শেষে শিরোনামের কথা বলছে। এইভাবে একটু মনে রাখবে যে সংক্ষিপ্ত শিরোনাম, প্রারম্ভ মানে শুরু জিনিসটা বলছে, আর কি হিন্দিতে প্রমাণ্য পাঠ্য ও বাতিলকরণ, ইংরাজিতে হচ্ছে শর্ট টাইটেল আর কমিটমেন্ট, ইটিসি, ঠিক আছে। এইটা কোথায় আছে, এটা 22 নম্বর পার্টে আছে। আচ্ছা, এইবারে কি হচ্ছে, এইবার তোমাদের আমি যে জিনিসটা দিয়ে শুরু করেছিলাম, যে প্রথমে সংবিধানে 22টা পার্ট ছিল, এখন 25টা পার্ট হয়েছে। তার কারণ কি, তার কারণ আমাদের সংবিধানে কিছু কিছু জিনিস ঢুকেছে, ঠিক আছে। কি কি ঢুকেছে, সেটা হচ্ছে 4-এর এ, আমি তোমাদের মনে আছে 4-এর এ বলেছিলাম মৌলিক কর্তব্য, যেটা পরে ঢুকেছিল। 9-এর এ পৌরসভার কথা মনে আছে, 9-এর বি সমবায় সমিতির কথা মনে পড়ছে, 14-র এ তো ট্রাইব্যুনালস নিয়ে তো আমি সবটাই বলে দিয়েছি। তাহলে এই 4টে ঢুকলো, তাহলে 22 প্লাস 4, ঠিক আছে। আর কি, আর হচ্ছে 7 নম্বর পার্টটা বাদ চলে গেছে, যেখানে রাজ্য, ঠিক আছে। ওই রাজ্যের পরে মানে কি বললাম, সেই 6-তেও রাজ্য ছিল, 7-তেও রাজ্য ছিল, যেখানে রাজ্যের খ বলে একটা জিনিস বলেছিলাম, মনে আছে, যেটা বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে ওই একটা বাদ হয়ে গেল, তাহলে আলটিমেটলি কত হয়ে গেল, 22 প্লাস 3 মানে হয়ে গেল 25। তাহলে বর্তমানে কটা পার্ট আছে, বর্তমানে 25টা পার্ট আছে। তো এই হচ্ছে আজকের বিষয়বস্তু। আমি চেষ্টা করেছি এদিক ওদিক ঘুরিয়ে ঘাড়িয়ে কোনো রকম ভাবে জিনিসটা মাথায় রাখানোর জন্য, তার কারণ হচ্ছে এইটা কিন্তু মাথায় থাকে না। কিন্তু একটা জিনিস খেয়াল করবে, এই জিনিসটা যদি মাথায় থাকে না, তোমার ফ্রেমটা খুব সুন্দর থাকে, যে কোথায় কি আছে। সাধারণত অনেক সময় এমন প্রশ্ন আসে, ধরো তুমি জানোই না যে কত 343 থেকে 342-এর মধ্যে কোনো একটা আর্টিকেল চলে এসছে, এসে বলছে এটা কিসের সম্পর্কে বলা, বলে 4টে অপশন আছে। এবার তোমার যদি ধারণা থাকে যে এটা 16 নাম্বার পার্ট, বা সরি এটা 17 নাম্বার পার্ট, এবং এখানে ভাষাগত ব্যাপার, তুমি ওইটা পড়ে বুঝতে পারছো হ্যাঁ ভাষা নিয়েই কিছু বলেছে, তাহলে কিন্তু তুমি অটোমেটিক কিন্তু তুমি ওই এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জের মধ্যে ঢুকে কিন্তু তুমি একটা আন্দাজে মারবে, তাও কিন্তু ঠিক হবে। আমি বোঝাতে পারলাম? ধরো তোমার ভাষা নিয়ে কোনো বস্তু টস্তু বলা আছে, এবং সেই আর্টিকেলটা দেখবে পুরো এই রেঞ্জের বাইরে, বাকি 3টে অপশন, একটা অপশনই হচ্ছে এই রেঞ্জের ভিতরে, তুমি মারতে পারবে, ঠিক আছে। শুধু এখানে বলে নয়, এই ধরো পরীক্ষা টরীক্ষা, চাকরি বাকরির পরীক্ষা টরীক্ষা, হ্যান ত্যান, এই সমস্ত যে জিনিস, ঠিক আছে। ধরো একটা কোশ্চেন এলো, এবং তুমি জানো না যে সেটার উত্তর কি হবে, কত নাম্বার আর্টিকেল, ঠিক আছে। কিন্তু তুমি বুঝতে পারছো ওর মধ্যে একটা আর্টিকেল হচ্ছে এই রেঞ্জের ভিতরে আছে, তুমি ওখান থেকে বুঝতে পারবে যে হ্যাঁ এখানেই পড়বে, কারণ চাকরি বাকরির কথা তো এখানেই বলেছে। সুতরাং পার্টগুলো মনে রাখলে অনেক সময় কিন্তু অনেক আর্টিকেল কিন্তু করে দেওয়া যায়, ঠিক আছে। এবং একটা কনফিডেন্সও থাকে যে আমি জানি যে এই জায়গাটা এইটা নিয়ে কথা বলা হচ্ছে, ওই জায়গায় ওইটা নিয়ে কথা বলা হচ্ছে। তো এই জন্যই এত কিছু আর কি। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। আমি জানি এটা অনেকের ভালো লাগবে না, অনেকের বোরিং লাগবে, অনেকেই বলবে এর থেকে তো আমি এমনি মুখস্থ করে নেবো। কিন্তু ভাই, আমি এতদিন ধরে পড়াচ্ছি, এত ছেলেকে পড়াচ্ছি, ঠিক আছে। আমি তোমাকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবো যে হ্যাঁ মানে ঘুম থেকে তুলে জিজ্ঞাসা করবো বলো, তুমি বলতে পারবে না, তখন তোমায় বলবে যে আমার একটা রিভিশন লাগবে।
বিশ্বাস না হয় তুমি আজ থেকে 2-3 সপ্তাহ পরে, ঠিক আছে, এই ভিডিওটা আর দেখতে হবে না, 2-3 সপ্তাহ পরে তুমি সবকটা মনে করার চেষ্টা করবে, দেখবে মনে করতে পারবে না। কিন্তু আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে, এখানকার প্রত্যেকটা স্টুডেন্টকে তুমি দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে, যে কোনো মুহূর্তে বলে দেবে। তার কারণ কি, ওরা ওই একভাবেই ভাবনা চিন্তাটা করেছে, এইভাবেই মোটামুটি রিলেট করে মনে রেখে দিয়েছে। সুতরাং আমার টার্গেট হচ্ছে পুরোপুরি যেন মাথায় ফিক্স হয়ে যায়, কোনোভাবেই যেন না বেরোয়, ঠিক আছে, পরে যেন পরীক্ষার আগে ডিস্টার্ব না করে। তো এই জন্য এইসবগুলো করা। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো যদি নতুন হয়ে থাকো। দেখা হয় পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন এন্ড বাই।